আমি ক্লাস করে নেই। মালিহা, মালিহা মেহজাবিন না, কেমন আছো তুমি? স্যার ভালো আছি। ভেরি গুড। সাবিকুন নারাসছো? জি স্যার। ওকে ভাই। তারপরে আমাদের স্যার আসসালামু আলাইকুম। সামিয়া দিশা। ওকে ফাইন। জি স্যার। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো চলো, যেহেতু আমাদের রোজার মাস, সময় অল্প সময়, ক্লাস 30 মিনিট, আমরা ক্লাসে চলে যাই। আমরা হিসাব চ্যাপ্টার মনে পড়তেছিলাম, তাই না? জি হিসাব স্যার। চ্যাপ্টার পড়তেছিলাম, তোমাদেরকে হিসাব চ্যাপ্টারের অনেকগুলো হিসাবের নাম আমি দিয়েছিলাম। সেখান থেকে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা হিসাবের শ্রেণী গুলা লিখে বাসায় প্র্যাকটিস করবা এবং আমাকে দেখাইবা। তো কেউ দেখাও নাই তো তোমরা? বাসায় নিজেরা করেছিলা? তোমরা কি নিজেরা করেছো জি স্যার। বাসায়? কোনো সমস্যা আছে? যেটা করেছো এতে কোনো প্রবলেম আছে কারো? নো স্যার। নো স্যার। ওকে ফাইন। দেখো, আজকে আমি আর একটা উদ্দীপক তোমাদের সামনে নিয়ে এসেছি। উদ্দীপকটা একটু ভালো করে পড়ো। এখানে আছে মূলধন। বলতো মূলধন কোন ধরনের হিসাব? স্যার এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। ভেরি গুড। বন্ধকি ঋণ? এটা কোন ধরনের হিসাব? খেয়াল আছে? বন্ধকি ঋণ জিনিসটা আসলে কি, কে বলতে পারবে? একজনে বলো দেখি, বন্ধকি ঋণ আসলে বিষয়টা কি? বলতে পারবে না? মালিহা বলতে পারবা? মালিহা নো স্যার। বলতে পারবে না? তুমি ক্লাস সবগুলো করো না কেন মালিহা? স্যার অনেক সময় দেখা যায় যে আমারটা জয়েন হচ্ছে না, লোডিং হয় সব সময়। জয়েন তো সবাই হয়, তোমার হয় না। জারিন, তাহসিন, তুমি অনেকদিন পরে আসছো, তুমি হচ্ছে ক্লাস করতেছো না, ব্যাপার কি জারিন? মালিহা, তোমাকে যেটা বলছিলাম, ইতিপূর্বে যে ক্লাসগুলো তোমাদের গ্রুপে শেয়ার করে দেওয়া আছে, সেই ক্লাসগুলো বাসায় বসে দেখবা, কেমন? দেখলে ওইখান থেকে এই অধ্যায়ের প্রবলেম গুলো সলভ করতে পারবা। জি স্যার। ওকে ফাইন। দেখো, এখন বলতেছিলাম বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ মানে হচ্ছে কারবার যদি তার কোনো সম্পদ ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে যদি ঋণ নেয়, সেটাকে বলা হয় বন্ধকি ঋণ। মর্টগেজ লোন, তোমরা নিশ্চয়ই মর্টগেজ নাম শুনেছো। যে কারবার যদি তার কোনো বাড়ি বা কোনো গাড়ি বা কোনো গয়না, যে কোনো মূল্যমানের সম্পদ ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে যদি বন্ধক রেখে সেখান থেকে যদি লোন নেয়, ঋণ নেয়, সেটাকে বলা হয় বন্ধকি ঋণ। যেহেতু এটা ঋণ নিয়েছে আর এই ঋণের টাকা কারবারকে আবার ফেরত দিতে হবে, সেহেতু এটা কারবারের জন্য দায়। এটা কারবারের জন্য কি? দায়। কথা বুঝতে পেরেছো সাবিকুন? জি স্যার। এটা কারবারের জন্য কি হবে? দায়। দায় হবে, কারণ ঋণ নিয়েছে, সে ঋণের টাকা কারবারকে আবার কি করতে হবে? পরিশোধ করতে হবে, ফেরত দিতে হবে। ঠিক আছে? তাহলে মন থাকবে। বন্ধকি ঋণ কি জিনিস বলবা, কি বলবা? এটা হচ্ছে একটা দায়।
দায় বলবা। তবে এটা আরো স্পেসিফিক যদি বলি, এটা বহির্দায়, মানে বাইরের দায়, বাইরের মানুষের নিকট কারবারের দায়। দায় দুই প্রকার, একটা বলা হয় অভ্যন্তরীণ দায়, আর একটা বলা হয় বাহ্যিক দায়, মানে বাইরের দায়। অভ্যন্তরীণ দায় বলতে বোঝায় যেটা মালিকের কাছে ঋণী থাকে কারবার, যেটা মালিকানা সত্ত্ব, মানে কারবার থেকে যে টাকাগুলো মালিক পায় সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব, অভ্যন্তরীণ দায়, মানে নিজের কাছে দায়। আর যে টাকাগুলো বাইরের মানুষ পায়, তৃতীয় পক্ষ পায়, সেটাকে বলা হয় বহির্দায়, বাহ্যিক দায়। তো যেহেতু বন্ধক ঋণ তো মালিকের কাছ থেকে নেয় নাই নিশ্চয়ই, বাইরের কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো ব্যাংক থেকে নিয়েছে, সেই জন্য এটা বলা হয় বহির্দায়। আমার কথা কি কেউ কিছু বলছো? লামি সামনে কিছু বলতে চাচ্ছ নাকি? আচ্ছা, খেয়াল করো, অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া কোন ধরনের হিসাব? স্যার এটা হচ্ছে একটা সম্পদ। সম্পদ। এটা হচ্ছে অগ্রিম ভাড়া, মানে খরচের অগ্রিম। তোমাদের বলেছিলাম খরচের অগ্রিম হলে সেটা সম্পদ হবে। জি স্যার, কারণ হচ্ছে কারণ এটা এখন আমরা সুবিধা ভোগ করতে পারিনি, এটা এখনো সামনে সুবিধা ভোগ পাবো, করতে পারি নাই। এজন্য। হ্যাঁ, ফাইন, জি ভেরি স্যার। গুড। এখনো সুবিধা ভোগ করতে পারি নাই, সুবিধা আমরা ভবিষ্যতে ভোগ করব। তো যেখান থেকে ভবিষ্যতে সুবিধা ভোগ করা যায় সেটাকে বলা হয় সম্পদ। ভেরি গুড। আয়কর। আয়কর হচ্ছে, এখানে আয়কর লেখা আছে। আয়করটা তোমাদের আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। তোমরা এখানে যে শাহিন এন্টারপ্রাইজের নাম শুনেছো, যার মালিক হবে শাহিন সাহেব, তো এখানে কারবারের মালিক হচ্ছে একজন, এক মালিকানা কারবার বলা হয় এটাকে। তো এক মালিকানা কারবারের মধ্যে কারবারের যে আয় হয়, সে আয়টা পরে মালিকের কাছে চলে যায়, এটা মালিকের আয় হয়ে যায়। তো মালিকের যত আয় হবে সে আয়ের উপর ট্যাক্স মালিকই দিবে, কারবার দিবে না। কারবারের আয়ের উপর এই ট্যাক্সটা দেয় মালিক, কারণ এটা মালিকের আয়। ট্যাক্সটা যেহেতু মালিক দেয়, এই জন্য আয়কর হচ্ছে মালিকের খরচ, মালিকের ব্যক্তিগত খরচ। তো মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি কারবার থেকে পরিশোধ করা হয়, তখন সেটাকে বলা হয় উত্তোলন। কি বলা হবে? উত্তোলন। উত্তোলন। আমি কথাটা আবার বলি, কথাটা আবার খেয়াল করে শোনো। মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি কারবারের টাকা থেকে করা হয়, তাহলে সেটাকে বলা হয় উত্তোলন। তোমাদের আমি বলেছি মালিক কারবারকে টাকা দিলে হয় মূলধন। মালিক যদি কারবারকে টাকা দেয়, যখনই দেখ না কেন, সেটা হয় কারবারের জন্য মূলধন। আর মালিক যদি কারবার থেকে টাকাটা নিয়ে যায়, নিজের কাজে ব্যবহার করে, সেটাকে বলা হয় উত্তোলন। সেটাকে বলা হয় উত্তোলন। ঠিক আছে? তো যেহেতু আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ, সেহেতু আয়কর হচ্ছে এখানে কারবারের থেকে মালিকের উত্তোলন। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। স্যার বুঝেছি। তাহলে আয়করটা কি হবে? উত্তোলন হবে। মালিকের উত্তোলন। উত্তোলন হবে, ভেরি গুড। বকেয়া বেতন, মানে বেতনের বকেয়া, এটা কি হবে? তোমাদের নিশ্চয়ই তোমরা এটা পারবা। বকেয়া বেতনটা কি হবে? স্যার একটা দায়। এটা দায়, অর্থাৎ খরচের টাকাটা, বেতনটা এখনো পরিশোধ করা হয়নি। তাহলে খরচ যদি কখনো পরিশোধ না করা হয়, বকেয়া থাকে, বাকি থাকে, সেটা দায় বলা হয়। এটাকে চলতি দায় বলা হয়। তাহলে এটা হচ্ছে দায় হিসাব। ফাইন। জীবন বীমার প্রিমিয়াম, এটা কি বলতে পারবা এটা কি জিনিস? জীবন বীমার প্রিমিয়াম পারবা না? স্যার এটা কি কোনো সম্পদ? না, এটা সম্পদ না, আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে যারা ক্লাসে উপস্থিত রয়েছে, তোমরা তোমরা তোমাদের কারো ইন্স্যুরেন্স করা আছে, বীমা করা আছে? তোমাদের নিজেদের বাসার মায়ের বাবার বীমা করা আছে কারো? আলিকো বা লাইফ ইন্স্যুরেন্স বা এরকম বীমা করা, বীমাতে করার নাম শুনেছো? স্যার নাম শুনেছি তো অনেকবার। হ্যাঁ, মানুষ মানুষ বীমা করে না, যে জি স্যার। বছরে বছরে চাঁদা জমা দিয়ে 10 বছরের জন্য, 20 বছরের জন্য বীমা করে, 20 বছর পরে জি সে স্যার। টাকাটা একসাথে স্যার পায়। হ্যাঁ, হ্যাঁ, বলো মালিয়া, কিছু বলতে চাচ্ছো?
নো স্যার। আচ্ছা, অর্থাৎ বীমা করে থাকে এই জন্য ঝুঁকির মোকাবেলার জন্য। যদি কেউ লাইফ ইন্স্যুরেন্স মানে 10 বছরের জন্য বীমা করে, তা 10 বছরের মাঝখানে সে যদি মারা যায়, তাহলে সে 10 বছরের টাকাটা একসাথে পাবে তার যারা ওয়ারিশ থাকবে তারা। অথবা যদি দুর্ঘটনা বীমা করে, সে যদি কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে সে দুর্ঘটনার চিকিৎসার জন্য সে বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাবে। অথবা সে যদি কোনো অসুখ বিসুখের জন্য বীমা করে থাকে, সেখান থেকে সে বীমা ক্ষতিপূরণ পাবে। অর্থাৎ বীমা করা হয় ভবিষ্যৎ ঝুঁকির জন্য। হ্যাঁ, এই বীমা হয় 2 রকমের। বীমা কয় রকমের হয়? 2 রকমের। 2 দুই রকমের, রকমের। মনে রাখবা। একটাকে বলা হয় সাধারণ বীমা, আর একটাকে বলা হয় জীবন বীমা। একটাকে বলা হয় কি বীমা? সাধারণ বীমা। সাধারণ বীমা। আর একটাকে বলা হয় জীবন বীমা। জীবন বীমা। আচ্ছা, তাহলে সাধারণ বীমা কোনটা? সাধারণ বীমা হয় সাধারণত কারবারের জন্য যে বীমা করা হয়। যেমন কারবার, মনে করো যদি পণ্য কিনলো, চিটাগাং থেকে ঢাকায় পণ্য আনবে, তো সে পণ্য পরিবহনের জন্য যদি বীমা করে যে রাস্তাঘাটে যদি পণ্য অ্যাক্সিডেন্টের ক্ষতি হয়, নদীতে ডুবে যায়, তাহলে আমার যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণটা বীমা কোম্পানি দিবে। এই জন্য বীমা কোম্পানিকে আগে বীমা করে মাসে বছরে বছরে বা মাসে মাসে কিস্তি দেওয়া হয়। অনেক সময় গোডাউনে যে মাল রাখে, এই গোডাউনের জন্য বীমা করা হয় অগ্নি বীমা। মানে যদি কোনো কারণে গোডাউনে আগুন লেগে মাল পুড়ে যায়, তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে। এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য গোডাউনের নামে বীমা করে মাসে মাসে কোম্পানিকে কিস্তি দিয়ে যায় বা বছরে কিস্তি দিয়ে যায়, এটা বলে অগ্নি বীমা। তো এই বীমাগুলো হয়ে থাকে সাধারণত কারবারের জন্য, এটাকে বলে সাধারণ বীমা। কি বীমা? সাধারণ বীমা। সাধারণ বীমা। সাধারণ বীমা। সাধারণ বীমা হয় নৌ বীমা, দুর্ঘটনা বীমা, অগ্নি বীমা। মানে আগুনের জন্য যে বীমা সেটা অগ্নি বীমা, নৌপথের জন্য যদি বীমা হয় সেটা নৌ বীমা, আর অন্যান্য গুলোকে বলা হয় সাধারণ বীমা। আর জীবন বীমা হচ্ছে যেটা মানুষের জন্য করা হয়, ব্যক্তির জন্য করা হয়। কারবারের মালিকের জন্য করলো, মালিকের স্ত্রীর জন্য করলো, মালিকের মেয়ের নামে করলো, শিক্ষা বীমা করলো, জীবন বীমা করলো, এগুলোকে বলা হয় জীবন বীমা। অর্থাৎ জীবন বীমা কি, আমি যদি 20 বছরের জন্য বীমা করি, তাহলে বলা হয়ে থাকে 20 বছরের মধ্যে সে যদি মারা যায়, তাহলে 20 বছরে যত টাকা জমা হইতো সেই পুরো টাকাটাই যার নামে বীমা হলো তার ওয়ারিশগণকে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে দিবে। এই ধরনের বীমা হয় মানুষের নিজের নামে, ব্যক্তির নামে, এটা হলো জীবন বীমা। হ্যাঁ, তো কারবারের নামে কখনো জীবন বীমা হয় না, কারবারের নামে হয় সাধারণ বীমা। কারবারের নামে কি হয়? সাধারণ বীমা। আর মানুষের জন্য কি হয়? জীবন বীমা। জীবন বীমা। তো যেহেতু এখানে জীবন বীমার প্রিমিয়াম 5,000 টাকা লেখা আছে, তো কারবারের তো জীবন বীমা হয় না, নিশ্চয়ই এই বীমাটা হচ্ছে মালিকের, ব্যক্তির, মালিকের নিজের। তো যেহেতু মালিকের নিজের বীমার প্রিমিয়াম কারবারের টাকা থেকে দেওয়া হয়েছে, সুতরাং এটাও কি হয়ে যাবে? উত্তোলন হয়ে যাবে। কারণ আমরা জানি যে মালিকের ব্যক্তিগত কোনো খরচ কারবার থেকে যদি করা হয় সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে জীবন বীমার প্রিমিয়াম এটাও একটা উত্তোলন। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। স্যার। ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে জীবন বীমার প্রিমিয়ামটা কি হবে? উত্তোলন। উত্তোলন হবে, ফাইন। তারপরে আছে প্রদেয় বিল। প্রদেয় বিল কোন ধরনের হিসাব? স্যার এটা হচ্ছে দায়। এটা দায় হচ্ছে। ব্যয়। ব্যয় না, ব্যয় কি বলছিলাম? ব্যয় না, এটা হলো দায়। দায় মানে কি? প্রদেয়, যেটা দিতে হবে, এখনো দেই নাই, জি স্যার। যে বিলের টাকা এখনো আমি পরিশোধ করি নাই, আমাকে পরিশোধ করতে হবে, এই জন্য এটাকে বলা হয় দায়। তাহলে প্রদেয় বিলটা হচ্ছে দায়। যে খরচ ব্যয় বলেছো, তুমি কি বুঝতে পেরেছো? এটা কি হবে? দায় হবে। আচ্ছা, ফাইন। আসবাবপত্র, এটা কি হবে? সম্পদ। সম্পদ। আসবাবপত্র সম্পদ, এটা হচ্ছে স্থায়ী সম্পদ। কেমন সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী স্থায়ী সম্পদ। সম্পদ, হ্যাঁ, এটা খেয়াল রেখো। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবটা কি স্যার হবে? এটা হচ্ছে সম্পদ। এটা সম্পদ, এটা চলতি সম্পদ। প্রাপ্য মানে এখনো পাই নাই, পরে পাবো, যেটা ভবিষ্যতে পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাপ্য। আর প্রাপ্য হিসাব হলো সম্পদ, চলতি সম্পদ। প্রদেয় হিসাব, এটা কি হবে?
দায় 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 হবে, ভেরি গুড, দায় হবে। অনাদায়ী সুদ, যে সুদ এখনো আদায় হয় নাই, অনাদায়ী সুদ, এটা কি হবে? স্যার এটাও কি দায় হবে? এটা দায় মানে কি সেটা আগে তোমাকে বুঝতে হবে। দায় যেটা আমাকে দিতে হবে, দায় মানে যেটা আমাকে কি করতে হবে, দিতে দিতে হবে। হবে। অনাদায়ী সুদ মানে কি, যেটা এখন আদায় হয় নাই মানে আদায় হবে, এটা কি আমার দায় হবে? স্যার দায় হবে না। যেহেতু এটা ভবিষ্যতে আদায় হবে, এখনো আদায় হয় নাই, ভবিষ্যতে পাবো, সুতরাং এটা সম্পদ হবে। কি হবে? সম্পদ। সম্পদ যেটা ভবিষ্যতে পাওয়া যায় সেটা হলো সম্পদ। যেটা ভবিষ্যতে পাবো, যেখান থেকে সুবিধা ভবিষ্যতে পাবো, সেটা হলো সম্পদ। তো অনাদায়ী সুদ মানে যে সুদ এখনো আদায় হয় নাই, আদায় হবে আমার, এটা হচ্ছে আমার সম্পদ, চলতি সম্পদ। যন্ত্রপাতি, এটা কি হবে? সম্পদ কেমন সম্পদ? কেমন সম্পদ? স্থায়ী সম্পদ না চলতি সম্পদ? স্থায়ী স্যার এটা স্থায়ী হচ্ছে সম্পদ। স্থায়ী স্থায়ী সম্পদ সম্পদ। মনে রাখবা, যে সম্পদ 1 বছরের বেশি অনেক দিন ব্যবহার করা যাবে, যে সম্পদকে অনেক দিন ব্যবহার করা যাবে, 2, 4, 5, 10, 20, মানে বহুদিন ব্যবহার করা যাবে কারবারের মধ্যে, এরকম সম্পদকে বলা হয় স্থায়ী সম্পদ। তাহলে কোনো যন্ত্রপাতি কারবারের মধ্যে একবার যদি কিনা হয়, সেটা 6 মাস 1 বছরেও নষ্ট হয়ে যাবে না, এটা বহুদিন কারবারের মধ্যে ব্যবহার হবে, এই জন্য এটা হলো স্থায়ী সম্পদ। ব্যাংক হিসাব মানে ব্যাংকে জমা টাকা, তো ব্যাংকে জমা টাকা কি হবে? সম্পদ সম্পদ। সম্পদ হবে, ভেরি গুড। নগদ টাকা, নগদ হিসাব, এটা কি হবে? এটাও সম্পদ এটাও সম্পদ। অগ্রিম প্রাপ্ত কমিশন মানে কমিশনটা অগ্রিম পেয়ে গেছি, এটা কেমন হবে? স্যার এটা হচ্ছে একটা দায় এটা হচ্ছে একটা দায়, ভেরি গুড, এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। দায় মানে হচ্ছে আমি একজনকে কমিশনের বিনিময়ে কাজ করে দিব, জি হ্যাঁ, স্যার কমিশনের বিনিময়ে মানে কাজ করে টাকাটা দিব। অলরেডি পেয়ে গিয়েছি কিন্তু পরে তো দায় আর কাজটা হ্যাঁ, আমার করতে হবে কাজটা এজন্য আমি এটা করতে দায় হবে, কাজটা এখনো করে দেই নেই, কাজটা আমাকে করে স্যার দিতে হবে, এই জন্য আমার জন্য দায়। টাকাটা আমি আগে নিয়ে নিয়েছি, বাট কাজটা এখনো কি করে নেই, করে দেই নাই, এই জন্য এটা হবে অগ্রিম প্রাপ্ত কমিশন হবে দায়, চলতি দায়। বুঝতে পেরেছো? জি স্যার এবার বলছে সুনাম, 15,000 টাকা, সুনাম কি হবে? সুনাম হচ্ছে, এটা তোমরা শুনো নাই, আজকে শুনে রাখো, সুনাম হচ্ছে এটা সম্পদ। সুনাম হচ্ছে কি, অর্থাৎ তোমার সম্পদ। তোমার ব্যবসা, তুমি যদি ব্যবসায়ী হও, তোমার সততা, তোমার আচরণ, বা তোমার দোকানের মালের গুণাগুণ, মালের কোয়ালিটি, ওজনের পরিমাণ, ভালো ওজন দাও মানে ওজনের কেউ ওজনে কম দেয় না, এরকম নানাবিধ ভালো আচরণের কারণে কারবারের প্রতি মানুষের যে আগ্রহ বাড়ে, যে দোকানদারটা ভালো, দোকানদারের ব্যবহার ভালো, মাল ভালো, ওজনে কম দেয় না, এই যে বিভিন্ন আচরণের মাধ্যমে, গুণাবলীর মাধ্যমে মানুষের প্রতি যে একটা বিশ্বাস অর্জন করা, যে বিশ্বাসের কারণে একটা দোকানের মধ্যে বারবার একটা কাস্টমার ফিরে আসবে, একটা কাস্টমার এই দোকানে বারবার আসবে আরেক দোকানে না গিয়ে, এই যে একটা জিনিস তৈরি হলো, যে কারণে কারবারের মুনাফা বাড়বে নাকি কমবে? বাড়বে বাড়বে। এই যে একটা অ্যাসেট তুমি অর্জন করলা, এই অ্যাসেটের নাম হচ্ছে সুনাম। অর্থাৎ যে গুণাবলীর কারণে একটা কাস্টমার এই তোমার কারবারে বারবার আসবে। একই জিনিস আরেক দোকানে পাওয়া গেলেও সে ওই দোকানে যাবে না, তোমার দোকানে আসবে। এই যে ওই কাস্টমারকে আকৃষ্ট করার যে একটা ক্ষমতা, এই কাস্টমারকে বারবার আনার যে একটা তোমার যোগ্যতা অর্জন করেছো, সেটি হচ্ছে সুনাম। হ্যাঁ, এই সুনাম একটা কারবার অর্জন হলে সহজে নষ্ট হয়ে যায় না, আর কোন কারবারের মালিক তার সুনাম কিছু নষ্ট করে না, এটা কারবারের জন্য একটা স্থায়ী সম্পদ। হ্যাঁ, এটা হলো সম্পদ। অনুপার্জিত উপভাড়া, সেদিন তোমাদের উপভাড়া বুঝিয়েছিলাম যে উপভাড়া জিনিসটা কি, উপভাড়া কি মনে আছে? উপভাড়া স্যার এটা একটা দায় এটা একটা দায়, কিন্তু উপভাড়া জিনিসটা কি সেটা মনে আছে কিনা? উপভাড়া স্যার ভাড়া আগে দিয়ে দেওয়ার কে উপভাড়া বলে না না, আমি তোমাদের তাহলে বলে দিই, খেয়াল করে শোনো। তোমরা পুরান ঢাকা তো একটা শব্দের সাথে তোমরা সবাই মোটামুটি ভালো পরিচিত, জি স্যার সাবলেট।
সাবলেট নাম শুনেছো? সাবলেট, জি জি স্যার। স্যার। সাবলেট মানে কি বলতো? স্যার সাবলেট মানে যে বাসা ভাড়া হওয়ার আগে যে দেয় যে। আচ্ছা আমি আমি বলে দিই, খেয়াল করে শোনো। সাবলেট মানে হচ্ছে, ও স্যার মনে আছে, মানে একটা বাড়ির মধ্যে মানে আরেকটা রুম যদি এক্সট্রা থাকে বা হ্যাঁ অন্য আরেকজনকে ভাড়া দেওয়া হয় সেটা দিয়ে দেওয়া হচ্ছে হয়, উপভাড়া। এটাকে সাবলেট বলা হয়। ভেরি গুড। জি স্যার, আপনি বলছিলেন এটা, হ্যাঁ, হঠাৎ মনে মনে করো, আসছে। মনে করো তোমরা তিনজনের সাথে একটা ফ্যামিলি, তোমার বাবা মা এবং তুমি, তোমার তিনজনের সদস্যের একটা ফ্যামিলি, তোমরা 3 রুমের একটা বাসা নিয়েছো। তো 3 রুমের বাসা ভাড়া অনেক টাকা, তো তোমাদের 3টা রুম লাগে না। তো তোমরা মনে করলা যে 2টা ছাত্রীকে আমরা একটা রুম ভাড়া দিয়ে দিই, 2টা ছাত্রী আমাদের এখানে থাকলো, এতে আমাদের কিছু ভাড়ার খরচটা কমে গেল, তাদের কাছে কিছু টাকা পাইলাম। এরকম পুরো বাড়ি ভাড়া নিয়ে যদি একটা অংশ বা একটা রুম অন্যকে ভাড়া দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় সাবলেট। এই সাবলেটের বাংলা হচ্ছে উপভাড়া। এটা বাংলা হচ্ছে কি? উপভাড়া। অর্থাৎ আমি ভাড়া জি নিয়ে আমার ভাড়াকৃত বাড়ির একটা অংশ যদি আমি অন্য কাউকে ভাড়া দিয়ে দিই, ওইটাকে বলা হয় উপভাড়া। তো সেই উপভাড়া যদি আমি অগ্রিম পাই, অনুপার্জিত, যেটা এখনো উপার্জন হয় নাই, মানে তাকে এখনো বাসা দেই নাই বা সে আমার বাসায় এখনো থাকে নাই, তার কাছ থেকে আমি ভাড়া নিয়ে নিয়েছি, এটাকে বলা হয় অনুপার্জিত উপভাড়া। আমার উপার্জন জি হয় নাই স্যার। বা টাকা নিয়ে নিয়েছি, এটা কারবারের জন্য একটা দায়। এটা কারবারের জন্য কি? দায়। অনুপার্জিত উপভাড়া কারবারের জন্য কি? দায়। বুঝছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা একটা দায়। এটা একটা কি? দায়। দায়। জিনিসটা কি বলতো? ব্যাংক জমাতি উত্তোলন মানে কি বলো? বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। আজকে বলে দিব, পরে খেয়াল রেখো, মনে রেখো। মনে করো, মনে করো তোমার ব্যাংকে 50,000 টাকা জমা আছে। কয় টাকা জমা আছে? 50,000। 50,000 টাকা। এখন কারবারের প্রয়োজনে তুমি যদি ব্যাংক থেকে 60,000 টাকা তুলে নিয়ে আসো, এটা কারবারের যে ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়, সেই ব্যাংকের সাথে যদি কারবারের সম্পর্ক ভালো থাকে, তাহলে কারবার এই টাকাটা বেশি দেয় কারবারের প্রয়োজনে। তোমার ব্যাংকে জমা আছে 50,000 টাকা, তুমি ব্যাংক থেকে উঠায় নিয়ে আসছো 60,000 টাকা, কম এনেছো না বেশি এনেছো? বেশি। কত বেশি বেশি। এনে, কত বেশি আনলা? 10,000। এই যে 10,000 টাকা তোমার জমা চাইতে তুমি বেশি উঠাই নিয়ে আসলা, এই টাকাটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। মানে আমার যা জমা ছিল তার চাইতে বেশি টাকা আমি উঠাই নিয়ে আসছি, তো যে পরিমাণ বেশি উঠাইলাম তার নামই হলো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। আমার কথা বুঝছো না বুঝো নি? জি স্যার, বুঝেছি। তাহলে এই বুঝেছি। এই টাকাটা কি তোমাকে ব্যাংকের কাছে ফেরত দিতে হবে কি হবে না? হবে। তো যেহেতু ফেরত দিতে হবে, হবে। সেহেতু সেহেতু এটা কি দায় হবে না সম্পদ হবে? দায়। দায়। স্যার দায় হবে। দায় হবে, ভেরি গুড। সুতরাং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা হবে দায়। জি স্যার। এরপর আছে উত্তোলন। উত্তোলন সে তো উত্তোলন বলাই আছে, এটা মালিকের উত্তোলন। জি স্যার। বকেয়া মনিহারি, অর্থাৎ মনিহারি হলো একটা খরচ, এই খরচের টাকা এখনো পরিশোধ করা হয় নাই, এই জন্য এটা হলো বকেয়া তাহলে এটা মনিহারি। দায়। এটা হবে দায়। এটা হবে কি? দায়। দায়। তাহলে তোমরা বলো, যে উপরে যে হিসাবের নামগুলো আমি বলেছি, এটা কোনোটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? বুঝো নাই কোনোটা এখনো আছে এরকম? নো স্যার। ও স্যার। ওকে ফাইন। দেখো এখানে 3টা প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে। প্রথম প্রশ্ন, উপর্যুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে উত্তোলন, আমাদের এখানে 3টা উত্তোলন আছে। একটা আছে আয়কর, এটা উত্তোলন। জীবন বীমার প্রিমিয়াম, এটা উত্তোলন। আর উত্তোলন তো সরাসরি বলে আছে উত্তোলন। এই 3টা যোগ করে যে টাকাটা হলো, এটার নাম হচ্ছে মোট উত্তোলন। এটার নাম হচ্ছে কি? মোট উত্তোলন। বলো বুঝছো না বুঝো নাই? পরীক্ষা আসলে এরকম করতে জি পারবা? স্যার, বুঝেছি। পরীক্ষা আসলে করতে পারবা? জি স্যার। ফাইন। খ নম্বরে বলেছে শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করো। সম্পদ হিসাব চিহ্নিত করো এবং মোট পরিমাণ নির্ণয় করো। মানে সবগুলো সম্পদ আমরা বের করে তার মোট দেখাবো। দেখো, মোট সম্পদের পরিমাণ, অগ্রিম ভাড়া,
এটা একটা সম্পদ, আসবাবপত্র এটা একটা সম্পদ, প্রাপ্য হিসাব একটা সম্পদ, অনাদায়ী শোধ এটা একটা সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, ব্যাংকে জমা সম্পদ, নগদান হিসাব সম্পদ, সুনাম একটা সম্পদ। তো এখানে বলা হয়েছে যে সম্পদের পরিমাণ মোট দেখাও। তাহলে আমরা আগে সম্পদগুলা বের করেছি, বের করে সবগুলা যোগ করে পাইলাম মোট 3,95,000 টাকা মোট সম্পদ। এটা হচ্ছে সম্পদের নাম। তো যেহেতু প্রশ্ন বলতে সম্পদ চিহ্নিত করো, আমরা সম্পদগুলো চিহ্নিত করলাম এখানে, আর টাকাগুলো লিখে মোট পরিমাণ নির্ণয় করলাম। তাহলে সম্পদ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা হলো, এটাকে বলা হয় সম্পদ চিহ্নিত করা। তোমরা বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। জি স্যার, বুঝেছি। এখানে আরেকটা গ নম্বরের প্রশ্ন ছিল শাহিন এন্টারপ্রাইজের দায় হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তো ঠিক সম্পদের মতো করে দায়গুলোকে আমরা চিহ্নিত করবো। দেখো লেখা আছে মোট দায়ের পরিমাণ নির্ণয়। এখানে আছে বন্ধকি ঋণ এটা একটা দায়, বকেয়া বেতন এটা একটা দায়, প্রদেয় বিল একটা দায়, প্রদেয় হিসেবে একটা দায়, অগ্রিম প্রাপ্ত কমিশন একটা দায়, অনুপার্জিত উপভাড়া এটা একটা দায়, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন একটা দায়, বকেয়া মনিহারি এটা একটা দায়। তাহলে আমরা দায়গুলো চিহ্নিত করে এরপরে মোট যোগ করে দিলাম, আমরা মোট দায়ের পরিমাণ পেয়ে গেলাম। বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝেছি। তোমরা এই অঙ্কটা বাসায় করে মেসেঞ্জারে আমাকে ইনবক্স করবা, পারবা না করতে? স্যার কোশ্চেনটা আরেকবার একটু দিবেন, হ্যাঁ অবশ্যই দিব, স্ক্রিনশট তুলে নেই। অবশ্যই দিব। এই দেখো, স্যার আপনার মেসেঞ্জার আইডিটা একটু বলে দিন না। কেন আমার গ্রুপে তো আমি অ্যাড আছে না তোমাদের সাথে, ওইখানে তো আবুল হাসান নামে সার্চ দিয়ে তোমরা পেয়ে যাবা। জি স্যার, আছে তো। হ্যাঁ আমি তো গ্রুপে তোমাদের সাথে অ্যাড আছি, যেহেতু ওইখানে তো তোমরা দেখবা যে আমার নামে আবুল হাসান নামে তোমরা খুঁজলে পেয়ে যাবা, আমার ছবি দেওয়া আছে এখানে। এই ছিল উদ্দীপকটা। উদ্দীপকটাকে নিয়েছো, আমি গ্রুপে দিয়ে দিব যদিও তোমাদের গ্রুপে। তারপরে এই ছিল প্রশ্ন, মোট উত্তোলনের পরিমাণ, মোট সম্পদের পরিমাণ আর মোট দায়ের পরিমাণ। পারবে না করতে সবাই? জি স্যার। জি স্যার। বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে, বা আগের ক্লাস না নিয়ে? স্যার। আগের ক্লাসগুলো নিয়ে যদি প্রশ্ন থাকে তাও বলতে পারো। যদি কোনো ক্লাসে তোমার কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কিছু বুঝো না এরকম থেকে থাকে, বলতে পারো। আছে কোনো প্রশ্ন? তো তোমরা নো আজকে স্যার। আজকে ক্লাসে অনেকেই নতুন জয়েন করেছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো সবাই ক্লাস করো, ক্লাসগুলো মিস করো না। হ্যাঁ যারা নতুন আসছো সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তোমরা সামনের ক্লাসগুলো এরকম রেগুলার করবা, মিস করবা না। এই ক্লাসটা মানে পঞ্চম অধ্যায়টা আমি আরো 2-3টা ক্লাস করব, করে তারপরে ওদের শেষ করব। সুতরাং ঈদের আগে আশা করবো এটা শেষ করতে পারবো। তো তোমরা ক্লাসগুলো মিস করো না। সবাই যারা আজকে আসছো আগামী ক্লাসে ইনশাআল্লাহ থাকবা, ঠিক আছে? তো এই জি বলে যদি স্যার। তোমাদের কোনো প্রশ্ন না থাকে, তো আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।